উদ্দেশ্যে কয়েকটা কথা বলি নিজম ভাই। আপনার এই উদারতার সম্পর্কে আমি জানি। নিজম মজুমদার একজন উদারপন্থী মুসলমান। নিজম ভাইয়ের সাথে বসে আমি একসাথে চা খেয়েছি, কিন্তু আমাদের ধর্ম নিয়ে একটা কথা হয়নি এই কারণে যে আসলে ধর্ম নিয়ে কথা হয় না যদি ধর্মটা ব্যক্তিগত থাকে। নিজম ভাই একজন মুসলমান মানুষ, আমি একজন নাস্তিক, অসুবিধা কি? মানে এটা তো অসুবিধা না, কিন্তু আমি এই জায়গাটাতেই মনে করি আওয়ামী লীগের একটা দুর্বলতা ছিল। আওয়ামী লীগের আসলে গঠনতন্ত্রে আছে সকল মতের, সকল দলের, মানে সকল ভাষার, সকল বর্ণের লোক এই দলটাকে সমর্থন করতে পারবে। নইলে মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আমাদের মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? আপনি একটু আগে বলছিলেন যে আমি আমার আওয়ামী লীগের দলের পক্ষে বলছি কিনা। না, আমি আমার আসলে ওই মুক্তিযুদ্ধের জায়গায় দাঁড়িয়ে আমার এটা বোঝা শেষ যে আওয়ামী লীগ ছাড়া এখন আর কোনো উপায় নাই। এটা আমি 2 দিন আগেও মনে করতাম না, নিষিদ্ধের পর আমি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। দেশের যা অবস্থা এবং এই লালবদরদের যা অবস্থা, তাতে এখন আমাকে তো অনেকেই বলতে পারেন এখানে যে আওয়ামী বিরোধী মানুষ। হ্যাঁ, আওয়ামী লীগ, এই যে আপনি একটু কথা বলছেন হাসান মাহমুদ, তিনি আমার সরাসরি পরিবার আরো অনেক ক্ষতি করেছেন। আমার পাসপোর্ট আওয়ামী লীগের আমলে, বঙ্গবন্ধুর ছবি কেন আমি একজন নাস্তিক এঁকেছে, হেফাজত যেহেতু বলেছে জেলে নিতে হবে, এগুলো ঘটেছে। কিন্তু নিজম ভাই এটাও খেয়াল করেছেন আমি কিন্তু প্রতিশোধ নেইনি। হাসান মাহমুদ বেলজিয়ামের কোথায় আছেন, লন্ডনের কোথায় আছেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমি আর কোনো কথাই বলিনি। কেন বলিনি? উনি কি, ওনার সাথে কি আমার কথা হয়েছে? আমার কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না? কিছুই না, কোনোদিন কথা হয়নি, কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নেই, কিছুই হয় না, এটা হওয়ারও না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার প্রতিশোধ কেন নেব একটা দুর্বলের উপরে? মানে সে তো এখন ক্ষমতায় না, ক্ষমতায় আসুক, ক্ষমতা সেটা আমরা দেখি যে এখন বাংলাদেশের অবস্থা দেখেন, জাতীয় সঙ্গীত নিয়ে তারা আপত্তি করছে। মানে আমি দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতি ছোট 2-3টা একটু ভিডিও দেখি নিজম ভাই। আমরা এটা শাহবাগের সামনে জাতীয় সঙ্গীত কেন গাইছে কিছু মেয়েরা, এই মেয়েগুলো জুলাইতেও সামনে এসেছিল। আবার এই যে কট্টরপন্থী মুসলমানরা তারা তাদেরকে ঘরে পাঠিয়ে দিয়েছিল, আবার এখন প্রয়োজন হয়েছে, এখন আবার নামিয়েছে। মানে এরা আমি এদের ব্যক্তিত্ব নিয়েই প্রশ্ন করি। আমি আসলে নারীদেরকে সম্মান করি এবং আমি একজন নারীবাদী মানুষ, কিন্তু এই নারীদেরকে প্রচুর হচ্ছে না। কিন্তু এদেরকে বেশ্যা বলবে যখন ওরা নারী কমিশনের রিপোর্ট দিয়ে অধিকার চাইতে যাবে, তখন তাদের বলেছে তো অলরেডি, বলেছে তো। ওই যে মাসুদ, যে আমি দেখাচ্ছি নিজম ভাই, হ্যাঁ বেশ্যা বলেছে। এবং বেশ্যা কেন বলেছে, এই জন্য এই নারী, মানে এই যারা আত্মকথিত আন্দোলনকারীরা, তারা আবার তাদের ব্যাপারে লিগ্যাল নোটিশও পাঠিয়েছে। আপনি দেখেন তারা প্রকাশ্যে বলছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। আমি একটু এই ভিডিওটা একটু দর্শকদের শোনাই। দর্শক বন্ধুরা আপনারা শুনছেন কিনা জানাবেন, মানে সাউন্ড আসছে কিনা আপনাদের কাছে। ফেসবুক থেকে ভিডিও প্লে করতে গেলে একটা বিশাল সমস্যা। নিজম ভাই একটু সময় দেবেন, আমি একটু দেখাই এই ভিডিওটা। আমাদের আসলে তো এই মুহূর্তে বাংলাদেশে তো এখন দুপুর বেলা, তাই না? কিন্তু কয়েক হাজার, 5-7 হাজার মানুষ দেখছেন এই মুহূর্তেই, মানে অন ইয়ারে। তো এটা সাক্ষী থাকুক তারা। নিজম ভাই গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই বলছে, আর সেই দেশের একজন নাগরিক হয়ে যে দলটা বাংলাদেশের জন্ম দিয়েছে, সেই জন্ম দেওয়া দলটার জন্য যদি আমি মানে আমি না বলি, মানে কথা না বলি, তাহলে তো আমার জন্মেই ঝামেলা আছে। মানে এই জন্মের দায়টা তো একটা থাকবেই। এখন নিজম ভাই আমি আরেকটা ভিডিও দেখাই, শেষ ভিডিও আমাদের। আমি দুঃখিত আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন, এটা আমারও খারাপ লাগে। এবং আপনি অন্ততপক্ষে জানবেন যে আমি কিন্তু এই ইমোশনের জায়গা থেকে এসেই, নইলে আমি কিন্তু আওয়ামী লীগের দ্বারা অনেক অত্যাচারিত হয়েছে, আমার বরং মজাই নেওয়ার কথা। কিন্তু যেখানে প্রশ্নটা বাংলাদেশের, যেখানে প্রশ্ন আমাদের 71-এর এত 30 লাখ মানুষ জীবন দিয়েছেন, 3 লক্ষ নারীর সম্ভ্রমের উপর দাঁড়িয়ে আমাদের দেশ। আমি হয়তো দেশে নেই, বিতাড়িত হয়েছে দেশ থেকে, আবার কোনোদিন ফিরবো, দেশ থাকতে তো ফিরবো, না থাকলে ফিরবো কোথায়? কিন্তু শুধু দেশ না হওয়ার অবস্থায় চলে গেছে। আমি নাইমুল ইসলাম খান তাকে অনেকটা সময় অপছন্দ করতাম, মনে করতাম যে তিনি আসলে যোগ্য লোক নন। কিন্তু তিনি এখানে একটা টকশোতে, এখন আমি জানি না তার ব্যাপারে, কিন্তু একটা টকশোতে যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা সত্য। কিন্তু তাহলে কেন শেখ হাসিনার কাছে এই কথাগুলো যায়নি? আমি এটা অবাক হচ্ছি। মানে আমরা একটু ভিডিওটা দেখি, খুব ছোট্ট। শেখ হাসিনাকে উৎখাত করা ডক্টর ইউনূসের লক্ষ্য, এবং এটা হয়তো ইলিয়াস ভাই খেয়াল করেন নাই, কিন্তু কোর্টের রায়ের পরে উনি জনগণকে আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক অধিকারের জন্য বিদ্রোহ করতে, আন্দোলন করতে। ওনার কোর্টের রায়ের সাথে জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে, এবং আপনি যদি ওই বিদেশিদের বিবৃতিও দেখেন, সেখানেও কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে গণতন্ত্রের প্রসঙ্গটা তারা আনে, এই বিবৃতিতেও সেটা আছে। সো
9 মাসের ব্যবধানে নিজুম মজুমদার ভাই নাইমুল ইসলাম খানের সাথে আমার কোনো বিরোধিতা নেই, তার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাকে আমি খুব ভালো করে চিনিও না। কিন্তু এই ডাস্টবিন শফিকুল খ্যাত গণশত্রু খ্যাত যে লোকটা, এর সাথে এই ব্যক্তির তো আকাশ পাতাল পার্থক্য, বোধ এবং অ্যানালাইসিস সবকিছুতে। মানে ওইটা একটু দেখলেই মনে হয় যে কোথা থেকে উঠে আসছে, মানে একটা দালাল কোথাকার, একটা চক্রান্তকারী, একটা মানে কয়টা টাকা পাইছে হজমও করতে পারতেছে না, দেখেই মনে হচ্ছে। ওই যে হাসনাতদের দেখলেই মনে হয় না চোখ টোক বের হয়ে যাচ্ছে, কি সব অঙ্গভঙ্গি করছে অশালীন, মানে দেখেই মনে হচ্ছে যে আমরা একটা কথা বলি না, টোকাই ফোকাই, টোকাইদের প্রতি আমার সমমর্মিতা আছে। নিজম ভাই, আমি আপনাকে বলবো যে আমি দুঃখিত, আপনাকে এমন কিছু ভিডিও দেখালাম যে আপনি এটা আমারও খারাপ লাগে। ওয়েল, আপনি যদি এখন বলে যান, আমি আপনাকে আর ইন্টারাপ্ট করবো না, আমি দুঃখিত। যে আমরা কিভাবে এটা কেন শেখ হাসিনার কাছে গেল না, উনি তো বলেই দিলেন আজকে থেকে আরো বহু প্রায় 1 বছর আগে বলে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ধান্দা কি ছিল। দেখেন, আজকে যে ভিডিওটা শুনতে হলো যে গোলাম আজমের বাংলায় বা আওয়ামী লীগের ঠাঁই নেই, রাইট। তো ধরেন, মানে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করছে, বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বলছে, অ্যাবসলিউটলি ফাইন, ঠিক আছে, আমাদের ব্যাপারে বলছে, পলিটিক্যাল পার্টি, আমাদের সমালোচনা আলোচনা হবে। বাংলাদেশের কি কোটি কোটি মানুষ আজকে প্রতিবাদ করতে পারতো না, যারা ধরেন আওয়ামী লীগকে দেখতে পারে না? কিন্তু মুক্তিযুদ্ধ, আমি বঙ্গবন্ধুর কথাও বাদ দিলাম, মুক্তিযুদ্ধ, এই দেশের 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, তারা তো আজকে প্রতিবাদ করলো না। সে তো প্রতিবাদ গুটি কয়েক আওয়ামী লীগের ছেলেপেলেরাই করছে। তাহলে বছরের পর বছর যে আমাদেরকে বলা হয় যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে খাই, আজকে আমাদের জীবন আন্ডারগ্রাউন্ড জীবন হয়ে গেছে। আমাদের আন্ডারগ্রাউন্ডে আমরা আজকে সশস্ত্র সংগ্রাম ছাড়া আমাদের কিছু করার নেই, এমন আমি ব্যক্তিগতভাবে ভাবার পরেও আমরাই সেই মুক্তিযুদ্ধের কথা বলছি। প্রতিবাদ কারা করছে? আসাদ নূর করছে, নিঝুম মজুমদার করছে, বা শত শত আওয়ামী লীগের নেতা কর্মীরা করছে। আপনি বিএনপির, আমি জানি না যদি করে থাকে, ছাত্র দলের কোন নেতা করেছে? যুব দলের কোন নেতা করেছে? স্বেচ্ছাসেবক দলের কোন নেতা বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন কেন্দ্রীয় নেতা প্রতিবাদ করেছে? কোন বিবৃতি দিয়েছে? আপনি তাদের উপরে আশা করেন না? আমি কিছুদিন আগে ভেবেছিলাম মুক্তিযুদ্ধের কথা বলছি, এটা দেখাচ্ছি। বিএনপির কথা গেল, বিএনপি তো চক্রান্তেরই অংশ, তারা কেন প্রতিবাদ? জাসদ, সিপিবি, বাসদ, মানে এই দলগুলো প্রগতিশীল দল, তো একটা দল বিবৃতি দিয়েছে? আনু মোহাম্মদকে আপনি যাই বলেন না কেন, আনু মোহাম্মদ কিন্তু একটা স্ট্যাটাস তো লিখেছে, তাই তো করেছে, তো ব্যক্তিগতভাবে লিখেছে, তো সে পার্সোনাল ক্যাপাসিটি লিখেছে, তাকে আপনি পছন্দ করেন আর না করেন। আলটিমেটলি এই জীবদ্দশাতে আমাদেরকে এটা দেখতে হলো, আমাদের শরীর জ্বলছে, আমাদের চোখ বেয়ে অশ্রু ঝরছে, আমাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে। এই বাংলাদেশ আমরা রিগেইন করব, বাংলাদেশ আওয়ামী লীগই করবে, বাংলাদেশ আওয়ামী লীগই আবার করবে। এখন একটা দেশ যদি মুক্তিযুদ্ধ যদি তার কাছে এটা বোঝার মতো মনে হয়, তার কাছে যদি একটা অনিচ্ছুক জাতির জন্য যদি একটা মুক্তিযুদ্ধ হয়ে থাকে, তাহলে তো তার তো আসলে কিছু আসে যায় না। মানে এটা তো শুধু যদি আওয়ামী লীগের জন্য আসে যায়, তাহলে তো এটা হলো না। আসলে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দেন, তারা ভয়, লক্ষ লক্ষ, কালকে আপনি কল্পনাও করতে পারবেন না আসাদ ভাই, দেখাবো আপনাকে ব্যক্তিগতভাবে, আমি দেখাবো, স্ক্রিনশট গুলো পাঠাবো, যে তারা আমাকে মেসেজ পাঠিয়েছে যে তারা আওয়ামী লীগই করে না, কিন্তু তারা এখন অস্ত্র হাতে তুলতে চায়, তারা অস্ত্র ধরতে চায়, মুক্তিযুদ্ধের জন্য তুলতে চায়, বুঝে ফেলেছে। যেমন আপনার কাছে কালকে আপনি স্টান্ট হয়ে গেছেন না এগুলো দেখে? হ্যাঁ, হতভম্ব হয়েছে, জাস্ট বলে যে এটাকে বলা হচ্ছে আপনার ডামফাক বলে আর কি, যে হতভম্ব হয়ে যাওয়া। তো আলটিমেটলি যেটা হয়েছে যে সবাই হতভম্ব হয়ে গেছে। তো এই জায়গাটাতে তো আর কেউ এগিয়ে আসলো না শেষ পর্যন্ত। নেত্রী এরকম একটা সঙ্গীন অবস্থাতে, নেত্রী আজকে তার অডিও বক্তব্য এগুলো নিয়ে, আজকে ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা, যাদেরকে বিভিন্ন মানুষ নানা সময় গুন্ডা বলেছে, তারা বলেছে দখল করেছি, সেই গুন্ডা দখলকারী যাদেরকে আমরা নানান ধরনের ভাবে গালিগালাজ করে সুখ পেয়েছি, তারাই তো আজকে জাতীয় সঙ্গীতের অপমানে গিয়ে কাঁদছে, বলছে তো। আচ্ছা, আমরা যে জায়গাতে ছিলাম, আমার মনে হয় একটু শেষ করা দরকার। সেটা হচ্ছে যে এই যে রাশিয়া একটা স্পেসিফিক তথ্য আপনাকে দিল, তারপর আটকানো গেল না কেন? ওই একটা জায়গাতে
আসলে ওরা কয়েকটা প্ল্যান করেছে। ওদের ফার্স্ট প্ল্যানটা যেটা ছিল, এগুলো তো আসলে আমাদের কিছুটা তো ব্যর্থতার জায়গা আছে। যেমন ধরেন এই যে কোটার এই রিটটা হঠাৎ করে সামনে উঠে এলো কিভাবে? কোটার জন্য রিট করেছে ওহিদুল ইসলাম তুষার নামের ছেলেটা। ও কোথায়? ও 5ই অগাস্ট সকালবেলায় আমাকে বলছে, ভাই সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় ভালো, আপনারা এটা নিয়ে কথা বলেন না, দরকার নেই। মানে আওয়ামী লীগ না, মানে ইসের কথা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিলে খুব ভালো। আমি বললাম যে আপনি কি বলেন এগুলা? আপনার জন্য, আপনি এই বালের রিট করেছেন, এইটার জন্য আজকে দল সাফার করছে। তুমি তাহলে তাপস্যা কোথায় ছিল যে পুরো কোর্ট বাণিজ্য করেছে তাপস? মানে তাদের হাতেই তো কোর্ট ছিল, তো তাহলে তাদের হাতে থাকা অবস্থায় এরা যে ঢোকে এগুলো করে কি করে? এত বড় একটা দল আওয়ামী লীগ কি দেউলিয়া হয়ে গেছিল না নিজাম ভাই? তো মানে আমি একটা কথা বলি, একটা উদাহরণ আমি আপনাকে দিয়ে দিই। আমি আপনাকে খুব শ্রদ্ধা করি এই জন্য, এমনকি আপনি যদি আমার চিরশত্রু হন আমি আপনাকে কখনো অপমান করবো না কয়েকটা কারণে। আমি আপনাকে দেখি না এই পর্যন্ত কখনো কোনো নারীকে নিয়ে আপনি আক্রমণ করে বাজে কথা বলেছেন, কারো মা বোন নিয়ে করেছেন। আমি অসংখ্য আওয়ামী লীগের গুন্ডাদের দেখেছি, আমি সরি টু সে, এইটা হয়েছে যে তারা পারলে তো ধর্ষণ করে জিতে ফেলে আওয়ামী লীগের ক্ষমতায় নিয়ে আসে। আমি দেখেছি আওয়ামী লীগের সময় বহু লোককে, বহু নাম, অনেক অনেক প্রতিষ্ঠান খুলেছিল, লাখ লাখ কর্মী তৈরি করছে। এক নিজুম মজুমদার ছাড়া আমি সাক্ষী দিচ্ছি, অনলাইন অ্যাক্টিভিজম করছি 2000 একদম স্পষ্টভাবে, মানে দিনরাত ত্যাগ করে 2016 সাল থেকে। আওয়ামী লীগের পক্ষে নিজুম মজুমদার ছাড়া আমি আর কারোর দেখি নাই। আওয়ামী লীগ একজন অ্যাক্টিভিস্ট তৈরি করলেন না। আজকে কেন মানে আপনি যে দেউলিয়া হওয়ার কথা বলছেন, কেউ যে একটা রিড করে দেয়। আমি তো দেখেছি এই যে আরএসএফ এর সেলিম সামাদ কলকাতায় এসে আমার সাথে বসে একই জায়গায় বসে তিনি কি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বন্দনা 32 যখন ভাঙা হলো উনি বললেন 32 নম্বরের রোডের নাম বদলে জুলাই 36 করতে। মানে এইরকম দালাল চোখের সামনে দেখে বিশ্বাস করেন আমার এত, এই যে শহীদুল আলম ফটোগ্রাফার, আমাকে অনেকে বলেছিলাম এই ইসলামিক ব্রাদারহুডের, আমি বিশ্বাস করিনি, কারণ জেলখানায় তো তার সাথে আমার দেখা হয়েছে, আমি তো তাকে মজলুম দেখছি। ভাই আমার 1991 সালে জন্ম, আমরা আপনাদের কাছে শিশু, আমরা এই সমাজে বড় হয়েছি, আমাদের একটা থাপ্পড় দিলে ওটা মনে রাখছি। থাপ্পড়ের চেয়ে তো বড় আমার পাসপোর্ট নিয়ে নিয়েছেন, স্বাভাবিকভাবে আমি বিরোধিতাই করব। কিন্তু ভাই আমাদের তো মুক্তিযুদ্ধ থেকে আমাদের ডিটাচ করে ফেলছেন। আওয়ামী লীগ এটা করেছে, পাত্তা দেয় নাই, শত্রু বন্ধু চেনে নাই। এখন কি আপনারা চেনেন? মানে আমার মনে হয় না। দেখেন নিজাম ভাই, আমি কিন্তু আশা করি না যে এখন থেকে আমি আওয়ামী লীগের পুরো অধিকার নিয়ে লড়বো, কারণ আওয়ামী লীগকে মজলুম বানাইছে এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার মূল কারণ হচ্ছে তারা মনে করছে, এই লালবদর বাহিনী মনে করছে মুক্তিযুদ্ধের একমাত্র বন্ধু আওয়ামী লীগ। যেহেতু মুক্তিযুদ্ধের একমাত্র বন্ধু তারা আওয়ামী লীগকে মনে করছে বলে তো আওয়ামী লীগকে ডিস্ট্রয় করছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে আমার ব্যক্তিগত লেনাদেনা যা থাকুক পরে, আওয়ামী লীগ আমার বন্ধু। এইবার হচ্ছে কথা, এই যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা, এই যে সশস্ত্র সংগ্রামের ডাক তো তারা আগেই এসে দিয়েছে। আপনি কি বলতে পারেন যে ধরেন এই মুহূর্তে 5-6 হাজার মানুষ দেখছেন, এই যে লাখ লাখ মানুষের কাছে আপনি কি বলবেন? মানে আমরা কি করতে পারি? এখন তো অলরেডি ক্ষমতা হাত ছাড়া। আমি আরো ক্ষমা চাই যে আমি শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেলেন আমি খুশি হয়েছি, যদিও অনেক সেলিব্রিটিদের মতো মিছিল দেয় নাই, পালাইছে বা করছে, আমি এটা বলি নাই, কোনো অশালীন আমি কিছু করিনি। কিন্তু আমার মনে হয়েছিল ভালোই তো হয়েছে গেছে না, বা দেশে থেকে অ্যারেস্ট হইলো ভালোই তো। এখন আবার মনে হয়েছে উনি যে চলে গেছেন ভালোই করছেন, কারণ ওনার বেঁচে থাকাটা দরকার। এবং বাস্তবতা তো আমাদের চোখের সামনে 9 মাসেই দিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। তো কি করণীয় এখন? এই মুক্তিযুদ্ধ, আমাদের ইতিহাস, বাংলাদেশ, এটা কি দখলই এরকম হয়ে যাবে? মানে আমরা এখন বলবো গোলাম আজমের দেশ বাংলাদেশ, বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য তো নাই। এবং আমরা তো দেখলাম ধোলাইপাড়ের ভাস্কর্য শেখ হাসিনা তো কম্প্রোমাইজ করলেন, মোল্লাদের তো মাথায় তুলছিলেন। এখন আমরা দেখলাম বঙ্গবন্ধুর মাথার উপরে উঠে মুইতা দিতে। আমি দেখছি আমার দেশের জাতির জনক, আমার দেশের মানে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর উপরে আমি আর বাংলাদেশে কোনো নেতা দেখি না। তো তার ভাস্কর্যের উপরে যে কাজটা করলো, এইভাবে কি হবে? সব নাই হয়ে যাবে? 7 সিস্টার্স খাইয়ে ফেলবো বইলা এটার ইসরায়েল বানাই ফেলবো আমার দেশটারে। এই যে ধরেন আপনাকে অনেকে বকাঝকা করবে, আমাকে বলে নাস্তিক, কিন্তু বলে, কিন্তু আমি তো মুসলমানদের সবচেয়ে বেশি ভালোবাসি এই উপত্যকার, আমি মনে করি। নাহলে তো আমি তো আমেরিকায় বসেছি, আমেরিকার দালালি তো করতে পারি, ইসরায়েলের দালালি তো করতে পারি। মানে তারা যেটা ভাবে বন্ধু শত্রু এই ইসলামপন্থীরা উগ্ররা চেনে না, কিন্তু এরা তো দেশটা দিয়ে দেবে ভাই। আপনি কি এটা বিশ্বাস করেন যে এদের সংখ্যা কত? এরা তো দিয়ে দেবে দেশটা, দেওয়ার পরে কানবে, তো ওদের কান্নায় কি যায়? মানে এদের তো মানে আমরা কি বলবে? আসলে আমরা তো ধরেন এটা বুঝতে পেরেছি যে দেশে যারা সাধারণ মানুষ এখন নীরবে কাঁদছে, গোংরাচ্ছে, তাদের তো আসলে সেই অর্থে ক্ষমতা নাই।
তো তাদেরকে রাস্তায় আনার জন্য, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকেই নামতে হবে। আমরা চূড়ান্ত সিদ্ধান্তের পথে আছি। আমাদের সেই দলীয় সিদ্ধান্ত আমরা চূড়ান্ত একটা সিদ্ধান্তেই যাব। আমরা আজকালের ভেতরেই যাব, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আমরা এটা নিশ্চিত হয়েছি যে এটা একটা মুক্তিযুদ্ধ। আমি যেমন আজকে আমার বাবা মার কাছেও পর্যন্ত আমার বিদায় নেওয়া শেষ, স্ত্রী সন্তানদের কাছে, যে আমাকে অস্ত্র হাতে নামতে হলে আমি অস্ত্র হাতে নামবো, ট্রেনিং নিব, যাব। আমাকে এই উৎখাতের জন্য যা করণীয় আমি সেটা করব, আমরা সেটা করব। ফলে মানে আমাদেরকে তো ধরেন মানে এই ব্যাপারটা তো আর আসলে থিওরির মধ্যে নাই। আপনাকে সিম্পলি সে গলায় চাপ দিয়ে ধরেছে, আপনাকে ফাইট ব্যাক করতে হবে। আমরা সেই পথেই, এটা আমার ব্যক্তিগত অভিমত যে আমি সেই পথে এবং সেই প্রস্তাব আমি দলের কাছে রাখবো। দল তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আবার কারা ধরেছে নিজুম ভাই? আমার তো লজ্জা, বিশ্বাস করেন একটা কথা বলে আমি শেষ করি, আমার এত লজ্জা লাগে ভাই, এই যারা গলায় আমাদের চাপ দিয়ে ধরছে, মুক্তিযোদ্ধাদের ধরে পেটাচ্ছে, সেই গোষ্ঠীর আধ্যাত্মিক যে পিতা গোলাম আজম, সে বেঁচে থাকতে মুসলমানদের হাতে দেখেন বাইতুল মুকাররমের সামনে জুতা পিটা খাইছে, মরার পরে তার লাশে মানুষ জুতা দিয়ে পিটাইছে। এই রাজাকার দল বল পুরো বংশশুদ্ধ পালিয়ে গেছিল। আজকে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে তার অন্তর্বাস নিয়ে এরা মিছিল এরাই কিন্তু করেছে, একই গোত্র, এবং তারা আমাদেরকে হুমকি ধমকি দেয়। এখন আপনি বলেন যে আওয়ামী লীগকে কি আমরা আবারও বিশ্বাস করতে পারি? মানে আওয়ামী লীগ কি এখন আসলেই ঠিকঠাক দেবে? মানে ওই যে বললাম একটু আগে, তাদের শত্রু আওয়ামী লীগ, তো আমাদের তো বন্ধু আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ কি আসলেই দিক নির্দেশনা ঠিকঠাক দেবে, নাকি আগের মতো ভুলভাল নেতারা? আপনাকে একটা কথা আমি জাস্ট আজকে বলে দেই, এটা আপনি কনফিডেন্টলি শুনতে পারেন। সেটা হলো যে এই দেশকে এন্ড অফ দ্য ডেতে এরকম একটা সিচুয়েশন থেকে উদ্ধার আওয়ামী লীগই করবে, এবং সেটা সাধারণ জনতা যারা আছে আমরা সবাই মিলেই এই আওয়ামী লীগকে আজকে নেতৃত্বের মধ্যে এটা উদ্ধার করবে, এটা নিশ্চিত থাকেন। বাংলাদেশে একেবারে যদি আপনার কি মনে হয়, বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক কেমন আছে বলে মনে হয়? এই 18 থেকে 20 কোটি লোকের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে সরাসরি সমর্থন করে এবং পরোক্ষভাবে সমর্থন করে, বা তাদের প্রতি সফট কর্নার আছে, সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয়? আমি বাংলাদেশে নাই, তবে বাংলাদেশে আমি অসংখ্য মানুষের সাথে কথা বলাই আমার কাজ। আমি কথা বলে যেটা মনে করেছি, বিশেষ করে একদম মাঠ পর্যায়ে কিছু জামাতের সমর্থক বেড়েছে আগের চেয়ে কিছুটা, এবং কিন্তু বুদ্ধিদীপ্ত যে মানুষরা আছেন সিভিল সোসাইটির থেকে শুরু করে, বা তারা বলছেন যে এখন যদি সঠিক ইলেকশন হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এটা তারা বলছেন বাংলাদেশে যারা থাকছেন। আর দেশের মানে এমনি আমরা মানে ধরেন একদম আওয়ামী লীগের ডাই হার্ড ফ্যান, মানে মরে গেল আওয়ামী লীগ, এরকম তো না হলেও 4-5 কোটি তো আছে, এটা তো আমার ধারণা। মানে এই কিছু আওয়ামী লীগ আছে মাইরে ফেললো, যে আমার বাবারে আমি জানি তার গুলি করে ফেললো, সে আওয়ামী লীগই থাকবে, মানে আমি তাকে দেখে আসছি। হ্যাঁ, তো শিক্ষকতা করতেন, ইলেকশনের ডিউটি থাকতো, ভোট দিতে পারতো না বলে 1 মাস তার দুঃখ থাকতো। তো যে আওয়ামী লীগের প্রতি যে অত্যাচার নির্যাতন যা হচ্ছে, বিশেষ করে 32 ভাঙা, একটা কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল যে তার রেসপন্সিবিলিটিটা এই কারণেই একটু বেশি আসলে, যে 32 যখন ভাঙছে তখন একজন আওয়ামী লীগের হৃদয় ভাঙছে না, সাথে আসাদ নূরেরও হৃদয় ভাঙছে, অফকোর্স সাথে যিনি কবিতা আবৃত্তি করেন, যিনি আওয়ামী লীগ করেন না, তারও হৃদয় ভাঙছে, যিনি নাটক থিয়েটার করেন তারও হৃদয় ভাঙছে, তিনি আওয়ামী লীগ করেন না। আওয়ামী লীগের প্লাস পয়েন্টের জায়গাটা হচ্ছে এমন যে আওয়ামী লীগ বাংলাদেশের বুকে এমন ভাবে জুড়ে আছে যে তাকে আঘাত করলে অনেকের আঘাত লাগে। আওয়ামী লীগ যখন জেতে তখন হয়তো আওয়ামী লীগ এককভাবেই জিতে, আওয়ামী লীগ যখন কষ্ট পায় তখন এই কষ্টটা অনেকে মিলে একসাথে পায়, এবং এই কারণে আওয়ামী লীগকে কেউ কখনো হারাতে পারবে না। আজকে আওয়ামী লীগ কি ওই মূল্যটা দেবে যে মানুষগুলো আওয়ামী লীগকে ভালোবাসে? সরি আপনার কথা বুঝতে পারিনি। যে আওয়ামী লীগের প্রতি যে এই যে গণমানুষের যে অবস্থান, মানে এই যে একটা খোলামেলা করলে যে আওয়ামী লীগ ছাড়ার বিকল্প নাই, এটা তো আমরা ঠিকই বুঝছি, কেউ আগেই বুঝছেন, কেউ পরে বুঝছেন, বা যাই হোক, এইটা আওয়ামী লীগকে আসলে মূল্যায়ন করে যারা আসলে সত্যিকার অর্থে আওয়ামী লীগকে চায় বা আওয়ামী লীগের সমর্থন করে। আমি আপনাকে আগের প্রিভিয়াস আলোচনাতে যাব না, আমি ওইটা নিয়ে কোনো আলোচনা করব না। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কি মনে হয় যে আমাদের মতো তরুণরা যদি আওয়ামী লীগে থাকে,
আওয়ামী লীগকে মানুষ ভালোবাসবে কি বাসবে না, আপনার কাছে জানতে। অবশ্যই বাসবে, যেটা তরুণরা ছিল না তো আওয়ামী লীগের। আমি একটা কথা বলি, সমালোচনা করি, আওয়ামী লীগের পেজে এখনো ঢুকলে আচ্ছা নিজম